প্রিয় দর্শক, যে যেখানে বসে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময় অনুষ্ঠানে। সাথে আছি আমি মুকসিমুল হাসান। আমরা দিনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করব, এই জন্য আমরা স্টুডিওতে তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তবে তার আগে আমরা আজকে দিনের উল্লেখযোগ্য যে সংবাদ শিরোনামগুলো সেগুলো একটু জানিয়ে দেব। কিছুক্ষণ আগেই পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের নগর বিষয়ক মন্ত্রীর পদ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ভাগ্নি এবং শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক। ব্রিটেনের দুর্নীতি বিরোধী জোটের চাপের মুখে তিনি এই পদত্যাগ করেছেন। এর আগে ব্রিটেনের বেশ কয়েকটি গণমাধ্যমে দুর্নীতি এবং অনিয়ম ইত্যাদি বিষয় নিয়ে ধারাবাহিকভাবে সংবাদ প্রচার হচ্ছিল এবং বাংলাদেশেও তার দুর্নীতি দমন কমিশনও তার বিভিন্ন দুর্নীতির বিষয়ে অনুসন্ধান করছিল। এরকম একটি প্রেক্ষাপটেই তার এই পদত্যাগ। এবং এর পাশাপাশি আরেকটি সংবাদ রয়েছে, সেটি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়া প্রস্তুত করা হয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার সব রাজনৈতিক দল এবং অংশীজনের সাথে সর্বদলীয় বৈঠক করবে অন্তর্বর্তীকালীন সরকার, এমনটি জানিয়েছেন আজকে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম তিনি এটি জানিয়েছেন এবং সেখানে বলেছেন যে ঘোষণাপত্র বিষয়ে বৃহস্পতিবার সর্বদলীয় মতের ভিত্তিতে এটি চূড়ান্ত হবে। এটি নিয়ে আমরা আলোচনার চেষ্টা করব। এছাড়া আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 5 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ, সেটি হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আজকে সংবাদ সম্মেলন করে বলেছেন জুলাই আগস্টের মধ্যে তার দল নির্বাচন চায় এবং জাতীয় নির্বাচনই আগে চায়, স্থানীয় সরকার নির্বাচন তারা পরে চায়। এবং এ প্রসঙ্গে নির্বাচন কমিশন সচিবের কাছে প্রশ্ন করা হলে তিনি বলেছেন যে এখন পর্যন্ত সরকার নির্ধারিত অর্থাৎ প্রধান উপদেষ্টা যে সময়সীমার একটি ধারণা দিয়েছেন সেরকম সময়ে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন বর্তমান সরকার। ইত্যাদি নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমরা স্টুডিওতে 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা প্রথমেই তাদের সঙ্গে পরিচিত হব। আমার ঠিক বামে রয়েছে মাফরুহি সত্তার, অধ্যাপক এবং তিনি ডিন জীববিজ্ঞান অনুষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, একই সঙ্গে তিনি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি। তারপরে রয়েছে আব্দুল হান্নান মাসুদ, মুখ্য সংগঠক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং সবশেষ রয়েছেন শহীদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল। আপনাদের 3 জনকেই স্বাগত জানাচ্ছি আজকের স্টুডিওতে আলোচনায়। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়েই করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। প্রথমে আমি শহীদুল ইসলাম বাবুল ভাই আপনার কাছে যাই। যে সংবাদটি আমরা সর্বশেষ জানালাম যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আজকে সংবাদ সম্মেলন করে বলেছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় বিএনপি এবং জুলাই আগস্টের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়েছেন। আমার প্রশ্ন যে আমরা প্রধান উপদেষ্টার কাছ থেকে এর আগে শুনছিলাম যে হয়তো ডিসেম্বরের শেষে অথবা সর্বোচ্চ গেলে এটি হয়তো প্রথমার্ধে 26 সালের এরকম একটি সময় নির্বাচন হবে, কিন্তু বিএনপি এই বক্তব্যকে ধোঁয়াশা বলছিল, স্পষ্ট না সেটি বলছিল। কিন্তু কোনো রাজনৈতিক দল এই মনে হয় প্রথম একটি সময়সীমা দিল যে কখন তারা নির্বাচন চায়। আপনি কি যৌক্তিক মনে করেন এই সময়ের ভিতরে নির্বাচন করার মতো? আপনারা বলছিলেন, অনেকেই বলছিল যে এই যে যৌক্তিক সময়টা কি, বিএনপি কেন টাইমলাইন বলছে না, সুনির্দিষ্টভাবে বলছে না। তো সেটা বিএনপি পরিষ্কার করে বলেছে যে এর বেশি সময় তো লাগবার কথা না, কী কারণে লাগবে। হ্যাঁ, তো বিএনপি বলেছে, আর এটা মানে এই না যে সরকারের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করে দিছি, একেবারে এই সময়ই দিতে হবে। নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে সরকারের একটা প্রস্তাব আছে, আমাদেরও প্রস্তাব থাকলো, অন্যান্য রাজনৈতিক দল আছে তাদেরও প্রস্তাব থাকতে পারে, সেটা নিয়ে আলোচনা হতে পারে। রাজনৈতিক দলের বিরুদ্ধে কি রাজনৈতিক দলের সাথে গভর্নমেন্টের আলোচনা হতে পারে, যারা স্টেক হোল্ডার আছে তাদের আলোচনা হবে, যারা কি আন্দোলনরত শক্তি ছিল বৈষম্যবিরোধী ছাত্র সমাজ তাদের সাথেও কথা হবে। কথা হয়ে আমরা আশা করি যে নির্বাচন যখন হবার দরকার অপ্রয়োজনে একদিনও যাতে নির্বাচন না পেছায়। তার মানে বাবুল ভাই এটা কি আমরা এভাবে ধরতে পারি কিনা যে নির্বাচন যেন দ্রুত, মানে বেশি দেরি না করে যেন দ্রুত করা হয়, এটার জন্য রাজনৈতিক দলগুলো তো নিশ্চয়ই নির্বাচন যাবে, তার একটি প্রেশার হিসেবে দেখতে পারি কিনা? না, প্রেশার হিসেবে দেখতে পারবেন না। প্রয়োজন একটা জিনিস, আর একটা হলো মানে বাস্তবতা বা সময়, সেটা এক জিনিস। এই দুইটাকে আমরা সমন্বয় করছি, সমন্বয় করে বলা হয়েছে আমরা 3 মাসের মধ্যে গতানুগতিক কেয়ারটেকার সরকার যেমন নির্বাচন করে আমরা সেটাও বলিনি। অলরেডি প্রায় 5 মাসের উপরে চলে গেছে, 5.5 মাস চলে গেছে। হ্যাঁ, তো
তো আরও 5 মাস যেতে পারে, 6 মাস যেতে পারে, 7 মাস যেতে পারে, সেইভাবেই তো বিএনপি মহাসচিব বলেছে। আমরা মনে করি না, বা আমাদের পার্টি মনে করছে না, বা অনেকেই মনে করছে না যে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এর চাইতে বেশি সময়ের প্রয়োজন রয়েছে। আমরা আবার আসবো, তার আগে আমরা এই বিষয়টা নিয়ে একটু ছোট্ট করে আব্দুল হান্নান মাসুদ আপনার কাছেও একটু শুনতে চাই যে শুরু থেকেই আমরা যেমন বিএনপিকে দেখছিলাম যে নির্বাচনের ক্ষেত্রে সংস্কার নির্বাচন একসঙ্গে চলবে, এটিও যেমন বলেছে নির্বাচন দ্রুত দেওয়ার জন্য সরকারকে বিভিন্ন সময় তারা বলছে। আপনাদের অবস্থানটি আসলে যদি আমি ভুল না করি অনেকটা এরকম যে প্রয়োজনীয় কিছু সংস্কার, প্রয়োজনীয় কিছু কার্যক্রম যেগুলো আছে সেগুলো সম্পন্নর আগে নির্বাচন না, এরকম একটি অবস্থান। সেই জায়গা থেকে যদি বলি, প্রধান উপদেষ্টা একটা টাইম ফ্রেম দিলেন, তারপরে আজকে বিএনপির মহাসচিব আরেক ধরনের তার দলের পক্ষ থেকে দলের একটি অবস্থান জানালেন। আপনাদের অবস্থানটা কি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই টাইম ফ্রেমকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? না, বিএনপির পক্ষ থেকে তো হচ্ছে কয়েক ধরনের টাইম ফ্রেম দেওয়া হয়েছে অলরেডি। এর আগেও তো বিএনপির স্থায়ী কমিটির বিভিন্ন সদস্যরা বলেছে যে হচ্ছে 2025 সালের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব, এটা 26-এ যাবে না, এই ধরনের অনেক কথা বলেছে। তো সেই সাথে সামঞ্জস্য রেখে আমরা দেখেছি যে হচ্ছে প্রধান উপদেষ্টাও বলেছেন যে 25 সালের মধ্যে হয়তো বা সর্বোচ্চ গেলে হচ্ছে 26-এর মাঝামাঝির আগেই নির্বাচনটা হবে। সেই দিক বিবেচনায় আমরা বলেছি যে হচ্ছে সরকার এখন হচ্ছে সংস্কার কমিশনের রিপোর্টগুলো আসে নাই, প্রধান উপদেষ্টা যখন বলছিলেন না আসতেই সরকার এরকম টাইম ফ্রেম দিতে পারে কিনা, দেওয়া উচিত কিনা। এখন কিছু সংস্কার কমিশনের রিপোর্ট এসেছে, সেই রিপোর্ট পর্যালোচনা করে রাজনৈতিক দলগুলো সহ বসে কি কি সংস্কার করা হবে এবং কতদিন লাগবে সেই টাইম ফ্রেমটা তো তৈরি করার জন্য রাজনৈতিক দলগুলো সরকারকে সময় দিতে হবে। এখন সেটা নিয়ে এখন আলোচনা হলো না, কিন্তু আপনি সময়সীমা বেঁধে দিলেন যে হচ্ছে 6 মাসের মধ্যেই নির্বাচন হতে হবে। তখন আমাদের কাছে একটু কষ্ট লাগে, খারাপও লাগে যে হচ্ছে দেখলাম যে পরশুদিন ভারত থেকে বলা হয়েছে যে হচ্ছে নির্বাচিত সরকার আসলে, সেই সরকার আসলে বাংলাদেশ ভারতের সম্পর্ক স্থিতিশীল হবে। এখন স্থিতিশীল বলতে কি বোঝাচ্ছে ভারত, আমি সেটা নিয়ে সন্দিহান যে ভারত কি বোঝাচ্ছে যে হচ্ছে বাংলাদেশের সীমান্তে এখন তারা মানুষ মারতে পারছে না, তখন পারবে আর বাংলাদেশ থেকে প্রতিবাদ জানানো হবে না। বাংলাদেশের সীমান্তে তখন হচ্ছে আপনার নিয়মিত কাঁটাতারে ভেড়া দিলে কেউ প্রতিবাদ জানাতো না, এখন জানাচ্ছে। এখন ধস্তাধস্তি হচ্ছে, এটা ভারতের জন্য এক ধরনের, ভারত যেটা ফেস করে না এতদিন যাবত এখন সেটা ফেস করতে হচ্ছে ভারতের জন্য, এটা মেনে নেওয়া কষ্টের। যার কারণে তারা ভাবে কিনা যে হচ্ছে আসলে যে হচ্ছে নির্বাচিত সরকার আসলে যেটা মানে ভারতকে এই সুযোগগুলো দিবে কিনা। ভারত প্রসঙ্গে আমার কাছে মনে হচ্ছে যে হচ্ছে ভারত একটা কথা বলার পরে পরপর একটা বাংলাদেশের একটা জাতীয়তাবাদী বড় রাজনৈতিক দল তখন হচ্ছে সেই ভাষাই কথা বলে। আমরা এতদিন যাবত শুনি যে ভারতের সাথে একটা মানে হচ্ছে একটা আলাপ আলোচনা চলতেছে হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের, সেরকম কোনো একটা সমাধানে ভারতের সাথে পৌঁছাইছে কিনা। ভারত তো বুঝে গিয়েছে যে হচ্ছে এখন আর ইয়াকে দিয়ে, আওয়ামী লীগকে দিয়ে ভারত তাদের নিজেদের যে সুবিধাগুলো এতদিন নিয়েছে সেই সুবিধাগুলো নিতে পারবে না। আওয়ামী লীগের অবস্থান বাংলাদেশের শেষ, এবং হচ্ছে আওয়ামী লীগ যেন রাজনীতি করে, আওয়ামী লীগকে যেন রাজনীতি করতে দেয়া হয় সেই বিষয়ে ভারত বিভিন্ন জায়গায় তদবির করেছে, যুক্তরাষ্ট্রের কাছে তদবির করেছে, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের কাছে তদবির করেছে। এবং সেই অনুযায়ী আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ এবং হচ্ছে ইউরোপীয় কান্ট্রিগুলো নাকি অলরেডি বলতেছে হচ্ছে সকল দলের অংশগ্রহণ বলতে মানে আওয়ামী লীগের অংশগ্রহণ চাই নির্বাচনে। সেই সাথে হচ্ছে দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ চাচ্ছে না, তাদেরকেও নির্বাচনে দেখতে চাই। তো মানে হচ্ছে ভারত যেটা চাচ্ছে সেই দিকে শুধু বারবার কেন আপনারা কি খুব কনসার্ন? আমরা খুবই কনসার্ন, কারণ হচ্ছে আমরা দেখেছি হচ্ছে 71-এর স্বাধীনতার পর আমাদেরকে আবার পরাধীন করে রাখা হয়েছে ভারতীয় দাসগুলোকে বসিয়ে রেখে। ভারত তার স্বার্থ সিদ্ধি করেছে ঠিকই, কিন্তু বাংলাদেশের মানুষের অধিকারগুলো কেড়ে নিয়েই তার স্বার্থ সিদ্ধি করেছে। ভারত বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখুক, বাংলাদেশের মানুষ ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখুক, মানুষে মানুষের সম্পর্ক হোক, জনগণের মধ্যে জনগণের সম্পর্ক হোক, কিন্তু সেটা যেন হচ্ছে ব্যক্তি নির্ভর না হয়ে পড়ে, কোনো দলের উপর দল কেন্দ্রিক না হয়ে পড়ে। এখন যেই দল থেকে ভারত নিজেদের সুবিধা নিতে পারবে, বাংলাদেশকে দাস করে রাখতে পারবে, সেই দলকে তারা বারবার ক্ষমতায় আনতে চেয়েছে, কিন্তু শেষমেশ তারা হচ্ছে আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে তারা সেটা থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। এখন অন্য কারো উপর ভর করার চেষ্টা হয়তো ভারত চালাচ্ছে। আমরা মনে করি না যে হচ্ছে সেই রকমভাবে বিএনপির উপর ভর করতে পারবে, কারণ এটা মেজর জিয়ার দল, এটা বেগম জিয়ার দল, যিনি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক হিসেবে এখনও বাংলাদেশের মানুষের হৃদয়ে জায়গা করে আছেন। কিন্তু এরপর নেতাদের বিভিন্ন ধরনের কথাবার্তায় আমাদের কাছে মনে হচ্ছে ভারতের সুরে মাঝে মধ্যে কেন জানি কথা বলা হয়ে যাচ্ছে। ওকে, এবং পাশাপাশি আরেকটা বিষয় আপনি যেটা বললেন যে হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, এটা আমরা একটু স্থানীয় সরকার নির্বাচন সহ আরও কয়েকটা বিষয়ে কথা বলেছেন উনি, বিচার নিয়েও কথা বলেছেন, সেটি আমরা একটু পরে আলোচনার চেষ্টা করব। জনাব মাহফুজ সত্তার, আপনার কাছে জানতে চাই স্যার, যে এই যে নির্বাচন প্রসঙ্গে বিএনপি যেমন আগে থেকেই বলে আসছে যে সংস্কার নির্বাচন একসঙ্গে চলবে,
তো যদি নির্বাচনের একটা তারিখ হয়ে যায় বা যদি দ্রুত নির্বাচনের দিকেই বাংলাদেশ আগায়, তাহলে কাঙ্ক্ষিত সংস্কারগুলো হওয়া সম্ভব কিনা, এবং সেই সঙ্গে আরও একটি বিষয় জানতে চাবো যে এই নির্বাচনের ক্ষেত্রে আসলে যে যতটুকু সময় আছে সামনে, যদি আমি ধরি বিএনপির এই দাবি জুলাই আগস্ট, এতটুকু সময়ের ভিতরে নির্বাচন কমিশনও কি প্রস্তুতি নিতে পারবে, কি মনে হয়? ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক যারা আছেন তাদেরকে শুভেচ্ছা। প্রথমত আমার কাছে একটু মনে হয়েছে যে আমি যদি ভুল না পড়ে থাকি, সম্ভবত বিএনপির পক্ষ থেকে আজকে যেই সংবাদ সম্মেলন করা হয়েছে সেখানে বোধহয় জুন জুলাইয়েই নির্বাচন হবে এমনটাই বোধহয় না বলে বলা হয়েছে যেটা সম্ভব। হ্যাঁ, জুলাই আগস্ট। আচ্ছা, জুলাই আগস্টের মধ্যে নির্বাচন সম্ভব। ঠিক জুলাইয়ে নির্বাচন তারা চাচ্ছেন এমনটি আমার কাছে মনে হয়নি। তবে তাদের পক্ষ থেকে তারা বলেছেন যে এটা সম্ভব এই সময়ের মধ্যে। আর মূল প্রশ্ন আমার কাছে যেটা ছিল যে আসলে এর মধ্যে করা সম্ভব কিনা, বিচারটাও কি হতে পারে কিনা, করা সম্ভব কিনা। এর আগেও আমি আর একটা অনুষ্ঠানে এরকম বলেছিলাম যে আসলে আমরা এখন যেই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, মানে জুলাই বিপ্লব এর একজন সম্মুখ সারির আমি বলবো কর্মী হিসাবে আমি যেটা দেখছি যে আসলে অনেকগুলো দিক থেকেই কিন্তু আমরা বিভিন্ন রকম আলোচনা সমালোচনার মুখে পড়ছি। সেখান থেকে অনেক ধরনের শঙ্কা তৈরি হচ্ছে। কারণ মূলত হচ্ছে যে যেই হোক না কেন, যত ভালো বা যত খারাপই হোক না কেন, এটা বলার উদ্দেশ্যও আছে যে আমরা কিন্তু যে যাকে ফ্যাসিস্ট সরকারকে আমরা উৎখাত করলাম, এই ফ্যাসিস্ট সরকার কিন্তু নির্বাচিত হয়ে এসেছিলেন। তাদের ফ্যাসিস্ট হইতে কিন্তু সময় লাগেনি। আবার এমন অনেক সরকার বাংলাদেশেই আছে যে যারা হয়তো সেভাবে নির্বাচিত হয়ে আসেননি, কিন্তু বড় সময়ের জন্য অনেক ভালো কাজ করেছেন। তো বিতর্কগুলো কিন্তু আসলে সেখানে না, বিতর্ক বা শঙ্কাগুলো হচ্ছে যে আসলে এর ফাঁকে দিয়ে কেউ ঢুকে পড়ে কিনা। সেইখান থেকেই আসলে আমি দেখছি যে একটা অস্থিরতা আছে বিভিন্ন জনের, বিভিন্ন আমি বলবো যে বিভিন্নভাবে যারা ক্ষমতায় অধিষ্ঠিত হচ্ছেন সেখানে অনেক প্রশ্ন আছে। এই সব কিছু মিলেই আসলে এটা যদি আন্তরিকতা থাকে, যদি সকলে মনে করেন, তাহলে আসলে 2 মাস বা 3 মাসের মধ্যে দেশের নির্বাচন করা সম্ভব না, আমার সেটা মনে হয় না। এটি খুবই একটি সম্ভব বিষয়, এটি অসম্ভব না। আর সংস্কারের যে প্রসঙ্গটি বলেছেন, যে আসলে তো সংস্কারের যে যদি আমরা মনে করি যে সব সংস্কার করে আমরা তারপরে নির্বাচনে যাব, এটা আমার মনে হয় কেউই বলছেন না। এবং এটা আমার ধারণা যে শুধু 1-2 মাসের বিষয় না, এটা বছরের পর বছরও লাগবে। আর সংস্কার এমন একটা জিনিস যেটা কিন্তু আজকে যা মনে হচ্ছে সঠিক, 2 দিন পরে মনে হতে পারে যে সেটি সঠিক না, অর্থাৎ তখনও তা সংস্কারেরও একটা সংস্কার প্রয়োজন হতে পারে। তো সংস্কার একটা চলমান প্রক্রিয়া। সেই ক্ষেত্রে মূল ইস্যুটা হচ্ছে এখানে আমি মনে করি যে সকলের মধ্যে একটা ঐক্যমত, শঙ্কার দূর হওয়া এবং এমন একটা অবস্থায় আসা যেখানে পরস্পরকে, বিশেষ করে যারা জুলাই বিপ্লবের সাথে যেই শক্তিগুলো একত্রিত হয়েছিলেন, সেই শক্তিগুলো যাতে ছিন্ন বিচ্ছিন্ন না হয়ে যায়, সেই দিকে খেয়াল রেখে আসলে নির্বাচন করা। কারণ এটা অবশ্যই বলতে হবে, আমি শেষ করি, যে অবশ্যই বলতে হবে যে কেউই একদিনের জন্য হলেও, 1 ঘন্টার জন্য হলেও অনির্বাচিত আমরা থাকতে চাই না। আমরা বাধ্য হই অনেক সময়, নির্বাচিত সরকারই কাম্য, এবং সেই নির্বাচিত সরকারকে জবাবদিহিতার মধ্যে আনাটাই কাম্য। বাবুল ভাই, আপনার কাছে যে বিষয়টি নিয়ে একটু প্রশ্নটি, এটি এই বিষয়ের শেষ প্রশ্ন, তারপর আমরা প্রসঙ্গ পরিবর্তন করব। বিএনপি মহাসচিব এই সঙ্গে নির্বাচনের ব্যাপারে যেমন একটি দাবি জানিয়েছেন, পাশাপাশি আরও 2টি জিনিস বলেছেন, যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের বিপক্ষে বিএনপি, এবং একই সঙ্গে বলেছেন যে জুলাই হত্যাকাণ্ড এটির বিচার নিয়ে তাড়াহুড়া বা দ্রুত করতে গেলে বিচার নিয়ে প্রশ্নবিদ্ধ হতে পারে, অর্থাৎ বিচারের একটু সময় নিয়ে করার পক্ষেই মনে হলো। তো এই সংস্কার ইস্যুটা নিয়ে আর বাড়াতে চাই না, স্থানীয় সরকার নির্বাচন এর আগে জাতীয় নির্বাচনের যৌক্তিকতাটা একটু ব্যাখ্যা করবেন। না, যৌক্তিকতা যেটা বলা হয়েছে যে মানে স্থানীয় সরকার, জাতীয় সংসদ যেটা, জাতীয় সংসদ তো দেশের অভিভাবক, রাষ্ট্রের অভিভাবক, তারাই দেশ চালাবে। তো এখন জাতীয় সংসদ না নিয়ে ওই যে কথা বলতেছিলাম যে ঘোরার আগে আপনি গাড়ি জুড়ে দেবেন কোন কারণে, যেই কারণে রক্তপাত হইলো, কি এটা কি মানুষ কি কে মেম্বার হবে, কে চেয়ারম্যান হবে, এই জন্যে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছে,
নাকি রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হবে, একটা ন্যায়ের শাসন হবে, একটা গণতন্ত্রের শাসন হবে, একটা মানবিক রাষ্ট্র হবে? তো সেইটাকে পাশ কাটিয়ে আপনি স্থানীয় সরকার নির্বাচনের জন্য কেন এত ব্যতিব্যস্ত হইলেন? এর পিছনে তো উদ্দেশ্য থাকতে পারে। তাহলে এই যে যারা সংস্কারের কথা বলে, আমরা কি সংস্কারের বিপক্ষে বলেছি? স্থানীয় সরকার নির্বাচনের জন্য কি তাহলে কি সংস্কারের প্রয়োজন নাই, বা অন্য নির্বাচনের জন্য কি সংস্কারের প্রয়োজন নাই? সংস্কারের কথা বলেই তো নির্বাচনটাকে প্রলম্বিত করবার কথা বলা হচ্ছে। তাহলে এখানে যদি সংস্কার প্রয়োজন না হয়, তো ওইখানে সংস্কার কেন প্রয়োজন? উদ্দেশ্য স্পষ্ট। আর আমাদের ছোট ভাই, এরা আন্দোলনের বীর সন্তান, তাদের সাথে আমরাও ছিলাম, আমরাও দীর্ঘদিন আন্দোলন করেছি, অনেক ত্যাগ শিকার, অনেক জুলুম, অনেক পীড়নের ইতিহাস আছে। সেটা একটা মহাকাব্য হবে যদি আমরাও বলি। ওই যে ভাই বলছিল অপারে যে একটা আন্দোলন একদিনে তৈরি হয় না, এর একটা সুদীর্ঘ ইতিহাস থাকে, এর পিছনে অনেক হাহাকার থাকে, অনেক আত্মদান থাকে, অনেক দেশান্তরের ইতিহাস থাকে, অগ্নিযুগের কাহিনী আমরা জানি। তো এই যে বিএনপিকে যেভাবে খুব সহজ সরলীকরণ করলো, যে বিএনপি ভারতের কথা মতো এগুলো করছে কিনা, বা ভারত আমাদের সাথে আলাপ করেছিল কিনা, এটা খুব নিষ্ঠুর সমালোচনা। হ্যাঁ, আমরা বিশ্বাস আপনার করতে রাজনীতিকে চাই না 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 আপনি আবার বিশ্বাস বলেছেন, করতে চাই না। হ্যাঁ, আমি তোমাকে এই গালি দিতে চাই না এগুলো বলে কোনো কিছু বলার বাকি হয় নাই। বিএনপিকে ইন্ডিকেট করা হয়েছে যে জিয়াউর রহমানের দল মনে হয় পদচ্যুত হয়ে গেছে, খালেদা জিয়ার দল মনে হয় খালেদা জিয়া এখনো মারা যায় নাই। খালেদা জিয়া যদি জানতো, এবং তিনি জ্ঞান শূন্য না, তিনি অজ্ঞান অচৈতন্য অবস্থায় না, যে তিনি মানে খালেদা জিয়া সব ঠিক আছে আর বিএনপি ঠিক নাই, এই কথাগুলো ঠিক না। খালেদা জিয়া এখনো জীবিত থাকতে তিনি বলতে পারতেন যে আমার দল রাইট ট্র্যাক হয়ে গেছে। আর ইন্ডিয়ার সাথে আপনি বিএনপিকে মিলেবেন, এটা খুব মানে অন্যায় কথা হয়ে যাবে এবং বাতুলতা হয়ে যাবে। কারণ বিএনপি নেতাকর্মীরা যত নিষ্পেষিত হয়েছে, ইন্ডিয়ার দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে নির্বাচনে, আপনারা অতটা হন নাই। আমার দলের অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে, সেই অভিযোগ আছে যে এখানে বিভিন্ন সংস্থা তারাও কাজ করেছে। এখন মায়ের চাইতে যদি মাসির দরদ বেশি হয়ে যায়, আমার চাইতে আপনি যদি ইন্ডিয়া বিদ্বেষী বেশি হয়ে যান, তাহলে জিনিসটা এটা ছোট মুখে বড় কথা হয়ে যাবে। এটা এই জন্য এখন ইন্ডিয়া রাজনীতির মধ্যেও রাজনীতি আছে। আপনাকে সুপার এই সহজ সরলীকরণ করে চিন্তা করবে না। আমরা তো ভোটের কথা, নির্বাচনের কথা অনেক আগে থেকে বলছি। ভারতীয় সেনাপ্রধান নাকি গতকালকে বলেছে, তো এইটা তো আপনাকে কনফিউজ করার জন্য বলতে পারে, বা বিএনপিকে প্রশ্নবিদ্ধ করবার জন্য বলতে পারে। আপনি রাজনীতিকে এত সহজ করে চিন্তা করলে তো হবে না, এর পেছনে জটিল সমীকরণ আছে, চাণক্যের নীতির একটা ব্যাপার আছে। এই বিষয়গুলো আপনাকে অনুধাবন করতে হবে। আপনি না হলে আপনার সাথে আমার কোনো বৈপরীত্য কেন হবে? আপনি আমার একটু ক্লিয়ার হতে চাই আপনার বক্তব্যের ভিতরে, সেটি হচ্ছে যে আপনি বলেছেন যে মানুষ তাহলে কি আন্দোলন করছিল চেয়ারম্যান মেম্বার বানানোর জন্য? আবার যদি একই প্রশ্ন এভাবে ঘুরায় বলি, যে তাহলে এমপি বানানোর জন্য কি আন্দোলন করছিল? গণতন্ত্রের জন্য। এক্স্যাক্টলি, তার মানে নির্বাচন তো চাই। গণতন্ত্রের জন্য, কিন্তু আমি প্রশ্নটি হচ্ছে যে তাহলে স্থানীয় সরকার নির্বাচনের আগে কেন জাতীয় কারণ হ্যাঁ, কারণ এটাই ব্যাখ্যা। আমি বলি প্লিজ প্লিজ। এই যে যারা দেশ শাসন করেছে, যত অন্যায় করেছে, এই শাসক দল করেছে, এই সংসদেরা করেছে, এই মন্ত্রী পরিষদ করেছে, এই প্রধানমন্ত্রী করেছে। হ্যাঁ, মানুষের টার্গেট ওইটা, যে যারা এই অন্যায় করেছে তাদেরকে আমরা উৎখাত করেছি, আমরা আমাদের শাসক আমরা নিযুক্ত করব, যেটা মানুষ দীর্ঘদিন করতে চায় নাই। ওই খুচরা মুচরা, কোথায় আপনি উপজেলা ইলেকশন দিবেন, কোথায় আপনি ইউনিয়ন ইলেকশন দিবেন, কে চেয়ারম্যান হবে, কে মেম্বার হবে, আবার আমি নতুন দল করব না করব, তাদেরকে নিয়ে দল ভারী করব, এর জন্যও কিন্তু মানুষ দেয় নাই। কি কারণে আপনি নির্বাচনটা বিলম্বিত করতে চান? সংস্কারের কথা বলেই তো। সংস্কারের কথা বলতে তো সংস্কারের সাথে নির্বাচনের বিরোধ কেন হবে? কোথায় হয়েছে, কোন কালে হয়েছে? আপনি গণতন্ত্রের পক্ষে থাকেন, আপনি নির্বাচনের পক্ষে থাকেন, এর সাথে এর বিপক্ষে আপনি বললেন মানে আপনি আর এক গণতন্ত্র বিরোধী একটা অবস্থান নিয়েছেন, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, প্রকাশ্যে অপ্রকাশ্যে। এটাই হলো মূল বক্তব্য। এখন আপনি কেন বলবেন বিএনপি ক্ষমতায় যাবে? আপনি কে বলছে আপনাকে বিএনপি ক্ষমতায় যাবে? নিশ্চিতভাবে আপনি বলতে পারবেন না, তাহলে হ্যাঁ? ভোটের দরকার আর নেই। বিএনপি যদি মানুষের ভোটে যায়, তাহলে আপনার এত অসুবিধা কেন? আপনার এত 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 সমস্যা কেন? তাহলে তুই 111-এর কথা, বিরাজনীতিকরণের প্রক্রিয়া, বিএনপি ক্ষমতায় আসতে পারে সেই জন্যে মানে হিসাব করে সময় করে তার আগে আমরা দল তৈরি করতে হবে সুন্দরভাবে, তার আগে এদেরকে দলে ফিরে দিতে হবে, নতুন কর্মী বানাইতে হবে, নতুন চেয়ারম্যান বানাইতে হবে, মেম্বার 111-এর মধ্যে কোনো সংখ্যা আছে? পর্যন্ত না, বিরাজনীতিকরণ যে ব্যাপার, মাইনাস বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। বা কি কেউ তো এটাও বলছে যে আওয়ামী লীগ উৎখাত হয়ে গেছে, এখন যদি বিএনপি উৎখাত হয়ে যায় তাহলে যারা শাসন করছে, কারণ ওই যে বলে না নরমাংসের স্বাদ পাইলে মানুষের সম্পর্কে বাঘের যে দশা হয়, আমাদের যে একবার যারা ক্ষমতার স্বাদ পেয়েছে তাহলে তাদের দশা একই রকম। আর বাঘ যদি খুব তরুণ আর টকবগে হয় তাহলে তো আর কথাই নাই। তো সেটাও তো কেউ ভাবতে পারে, আমি বলছি না সেটা যে সেই বাস্তবতা আছে। না হলে নির্বাচনকে বিলম্বিত করবার কোনো কারণ আছে এটা আমরা মনে করি, এবং এইটার নিয়ে প্রশ্ন তোলারও কোনো কারণ নাই। হ্যাঁ, সময় কতটুকু লাগবে? আপনার এই অভিজ্ঞতা আছে যে বাংলাদেশের শাহাবুদ্দিন আহমেদ এর সাথে 9 বছরের জঞ্জালের পরে 3 মাসের মধ্যে একটা নির্বাচন করেছিল, এবং এই যাবৎকালের ইতিহাসে উৎকৃষ্ট নির্বাচন ছিল সেটা। 27 ফেব্রুয়ারি 3 মাসের নির্বাচনের কথা আমরা বলিনি, আমরা 6 মাসের নির্বাচনের কথাও বলিনি।
হ্যাঁ, তাহলে 9 মাসে কেন হবে না? কিন্তু তিন জোটের রূপরেখাও তো বাস্তবায়ন হয় নাই। হয়নি, শোন, অনেক কিছুই হয়নি, আবার অনেক কিছুই হয়েছে। আমরা যে একটা ইলেকট্রাল প্রসেসের মধ্যে ঢুকতেছি, জি। এটাই তো বড় অর্জন নয়। আমরা ফ্যাসিবাদকে উৎখাত করেছি 15 বছর, এটাও তো হয়েছে। আবার অর্জনও আছে, আমরা সংসদীয় গণতন্ত্র তো আমরাই প্রতিষ্ঠা করেছি, এদেশের মানুষই প্রতিষ্ঠা করছে। এদেশের নারীরা শিক্ষায় যায়, গ্রামে গঞ্জে এখন লাইন ধরে স্কুলে যাইতেছে, এটাও তো অর্জন। আমরা আরো অনেকগুলো অর্জন তো আছে। এই মুক্তিযুদ্ধ, এটাও তো আমাদের অর্জন, Definitely, সবচেয়ে বড় অর্জন। এবং এই যে অর্জন, এর পিছনে কি রাজনীতির ভূমিকা নাই? আছে, হ্যাঁ, আবার রাজনীতির প্রক্রিয়াটাই তো রাজনীতি। আছে, ত্রুটি আছে। এইটা তো গণতন্ত্রের তো প্র্যাকটিসের মধ্য দিয়ে পরিশীলিত হয়। আমাদেরও ভুল থাকতে পারে, সেখান থেকে শিক্ষা নিয়েই তো বলেছি আমরা এটা করবো 31 দফা, আমাদের বিগত দিনের অভিজ্ঞতার আলোকে। ওকে, আমরা একটু আব্দুল হান্নান মাসুদ আপনার কাছে জানতে চাই যে আপনারা কেন স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে চাচ্ছেন, এবং একই সঙ্গে এটিও জানতে চাই যে আপনার কি মনে হয় যে জুলাই হত্যাকাণ্ডের যে বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হচ্ছে সেটির কোনো দীর্ঘসূত্রিতা কাজ করছে, কিংবা নির্বাচন হলে নির্বাচিত সরকার এই বিচার প্রক্রিয়াকে এগিয়ে নেবে না, এরকম কোনো শঙ্কা আছে? না, আপনি তো কিছুক্ষণ আগেই কোট করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, সম্মানিত মহাসচিব, উনি বলেছেন যে হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের বিচারে তাড়াহুড়া করলে বিচার সঠিক নাও হতে পারে। হঠাৎ করে মনের কথা বলে ফেললেন। আসলে জুলাই হত্যাকাণ্ডের বিচার খুব দ্রুত হোক, এটা হয়তো চান না। কেন চান না? ভালোর জন্য বলতে পারে। ওই যে আওয়ামী লীগকে আমার কাছে মানে হচ্ছে, আমি ভালো, আপনার কাছে ভালোর জন্য মনে হতে পারে, আমার কাছে মনে হলো যে এতদিন যাবৎ বলে নাই, আজকে এসে একই সাথে নির্বাচন, একই সাথে যেটা আমি যে আশঙ্কাটা করি আসলে আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের যে চেষ্টা, সেই চেষ্টার অংশ হিসাবেই এই জুলাই হত্যাকাণ্ডের বিচার আমি এখানে এনটিভিতে বসে বললাম, যদি এই সরকার যদি করে দিয়ে না যেতে পারে আর কেউ করবে না। কেন করবে না? কারণ এই যে যারা এই কথাগুলো বলে, একটি মানে হচ্ছে তারা জুলাই হত্যাকাণ্ড যখন চলে তখন ওনারা কেউই রাজপথে ছিলেন না। কিন্তু ওনারা তো বলছেন 500-এর উপরে মারা গেছে। জি প্লিজ। আমি একটু বলি, জি, ইউনিয়ন পর্যায়ের কর্মী, ওয়ার্ড পর্যায়ের কর্মী, জেলা পর্যায়ের কর্মী অংশগ্রহণ করেছে। আপনি কয়টা থানা সভাপতি সেক্রেটারিকে দেখেছেন এই আন্দোলনে অংশগ্রহণ করে গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছে? কয়টা জেলা সভাপতি সেক্রেটারিকে আন্দোলনে অংশগ্রহণ করে আহত হইতে দেখেছেন? কয়জন সমন্বয়ক এখন হয়েছে এই প্রশ্ন আহত হয়েছে? প্রত্যেকটা সমন্বয়ক আহত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত বড় বড় সমন্বয়ক, কয়জন সমন্বয়ক গুলিবিদ্ধ হয়েছে? প্রতিটি সমন্বয়ক আহত হয়েছে। আমি নিজে গুলিবিদ্ধ হয়েছি, আমি নিজে গুলিবিদ্ধ আমার হয়েছি। ছাত্র দলের সভাপতি আমি গুলিবিদ্ধ হয়ে 2 দিনের মাথায় আবার রাজপথে নেমে বললেন এসেছি। আমরা কি আন্দোলন ছিলেন না? দলীয় আচ্ছা বাবুল ভাই আমরা একটু মাসুদের কথা শুনি। আক্রমণ করা, দলীয় এজেন্ডায় এই ধরনের মানে দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে আন্দোলন অংশগ্রহণ করা আর মাঠ পর্যায়ের কর্মীরা অংশগ্রহণ করা এক না। যে মাঠ পর্যায়ের কর্মীরা অংশগ্রহণ করেছে তারা বলবে এই জুলাই গণহত্যার বিচার এতদিনে হয়ে যাওয়া দরকার ছিল, এই 5 মাসে হয়ে যাওয়া দরকার ছিল। এত দ্রুত কি সম্ভব? অবশ্যই সম্ভব, যদি আপনি জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, যত বেশি আপনার বিচারিক কার্যক্রম দেরি করা হবে তত বেশি বিচারকে অস্বীকার করা হবে। এটাই বাস্তবতা, এটাই বলে। এখন আপনার আজকে গণতন্ত্র মানেই যদি নির্বাচন হতো, তাহলে 90-এর পর থেকে আজকে আমাদের 24-22 আবার জীবন দেওয়া মরতে, তারা 8 পর্যন্ত তো নির্বাচন হয়েছে। আমরা গণতন্ত্র পেয়েছি। আমরা কি 91 থেকে 96-এর মধ্যে দেশের মানুষ গণতান্ত্রিক সকল অধিকার ভোগ করতে পারছে? আপনাকে একটি প্রক্রিয়া সৃষ্টি করতে হবে, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে গণতন্ত্র শক্তিশালী হবে। সেই সংস্কারটা আসলে কেউই করে নাই। আজকে 3 জোটের রূপরেখার কথা বলা হচ্ছে। 3 জোটের রূপরেখার মধ্যে আপনার হচ্ছে 2টা জোটই তো ক্ষমতায় ছিল। কোন জোট তার রূপরেখাগুলো বাস্তবায়ন করছে? আজকে 31 দফা কালকে বাস্তবায়ন করা হবে, আমি এটা কিভাবে বিশ্বাস করব? আমাকে তো অতীত বলে যে হচ্ছে এটা কথা দিয়ে কথা রাখা হয় নাই, আমরা প্রতারিত হয়েছি। আমি আজকে এখানে বসে আজকে এই যে এই কথাগুলো শুনে, মহাসচিব স্যারের কথাগুলো শুনে আমার মনে হলো আমরা 24 কেন্দ্রিক আমরা প্রতারিত হতে যাচ্ছি। আমাদেরকে রাস্তায় নামানো হয়েছে, আসো তরুণ রাজপথে নামান। আমি প্রতিদিন উদ্বেলিত হতাম যখন বিভাগীয় সমাবেশগুলো হতো, তখন প্রতিদিন আমার ফেসবুক প্রোফাইলে প্রতিদিন বিভাগীয় সমাবেশ কেন্দ্রিক প্রতিদিন আমরা রাস্তায় মানে হচ্ছে করতাম, প্রতিদিন আমরা ফেসবুকে লেখালেখি করতাম। ঢাকায় যেদিন সমাবেশ হয়েছে সেদিন রাস্তায় গিয়েছিলাম আমরা ওনাদের ডাকে, তরুণরা রাস্তায় নামো, তরুণরা রাস্তায় নামো। তরুণদেরকে বিভিন্ন কবিতার ভাষায় মহাসচিব স্যার আহ্বান করতেন।
আচ্ছা। সেই তারুণ্যকে রাস্তায় নামিয়ে সেই তারুণ্য যদি আজকে যদি গণতান্ত্রিক ধারা সংস্কারগুলো নিশ্চয়তা না পায়, তারুণ্য মনে করবে তারা প্রতারিত হচ্ছে, এবং তারা তাদের ভাইদের হত্যাকাণ্ডের বিচারটা যদি হচ্ছে অন্তত নির্বাচনের আগে করতে না পারে, তাহলে তারা মনে করবে যে হচ্ছে তারা প্রতারিত হয়েছে। এটাই বাস্তবতা। আপনি এর বাইরে যত কথাই বলুন, যতই নির্বাচনের কথা বলুন, যতই মনে করেন যে নির্বাচন হলেই দেশ একদম সাধু হয়ে যাবে, দেশে সব কিছু বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, দখলদারিত্ব বন্ধ হয়ে যাবে, আপনি যদি যতই বলেন যে হচ্ছে ঠিক হলে আমলাতন্ত্র সব 24-এর পক্ষের লোক হয়ে যাবে, পুলিশ প্রশাসন পুরোটা সংস্কার হয়ে যাবে নির্বাচন হলেই, আমি বিশ্বাস করি না। আচ্ছা, আপনার যতটুকু হওয়ার নির্বাচনের আগেই হবে। নির্বাচনের পরে যেটা হবে সেটা হচ্ছে প্রতিটি জায়গায় আমার দলের লোককে আমি আমলা বানাতে হবে, আমার দলের লোককে আমি পুলিশ বানাতে হবে, আমার দলের লোকে, যেটা আমার ইতিহাস বলে 72-এর পর থেকে যেই দলই ক্ষমতা এসেছে সেই দলই তার পক্ষের লোকজনকে আমলাতন্ত্রে বসিয়েছে। আচ্ছা, আব্দুল হান্নান মাসুদ, আপনার কাছে একটা ছোট্ট বিষয় একটু জানতে চাই। আপনি কথার ভিতরে বললেন যে বিএনপি কয়টা জেলা সভাপতি সেক্রেটারি অ্যারেস্ট হয়েছে কিংবা অ্যারেস্ট না, মারা গেছে। মানে আমি একটু প্রশ্নটা করি, রাজপথে ছিল, অ্যাক্টিভ ছিল বা একেবারে সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করেছে? বিএনপি নামটা ধরিনি। হ্যাঁ, আচ্ছা, দুঃখিত। বাংলাদেশের প্রচলিত যে রাজনৈতিক দলগুলো আমি ধরে নিই, বিএনপি, জামাত সহ যারা। আরো একটা বলি, আপনার যে 500 তালিকা করলো, জি, শহীদ রিজবি আমার উপজেলার শহীদ, তাকে ছাত্রদল কর্মী বানানো হয়েছে। তার ভাই ফোন দিয়ে সেদিন আমাকে বলতেছে আমার ভাই তো কোনো রাজনীতি করে না, ইন্টার পড়ুয়া একটা ছেলে, তালিকা ঢুকে দিয়েছে। শহীদ ফারহান ফায়াজ, তার বোন স্ট্যাটাস দিয়েছে, সে কোন রাজনীতির দলের সাথেই ছিল, রাজনীতি তো দূরের কথা, সে কোনো রাজনীতি কোনো মিছিলেও যায়নি, তাকে ছাত্রদল কর্মী বানিয়ে লিস্টেড করা হয়েছে। মানে শহীদদের নিয়ে রাজনীতি হচ্ছে, শহীদদের নিয়ে তালিকা নিয়ে। আচ্ছা, আমি যে প্রশ্নটি আপনাকে করতে চেয়েছিলাম একটু বলি, সেটি হচ্ছে যদি জুলাই অভ্যুত্থানের সময় বিএনপি বা অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা যদি ওই যেটি বললেন, তারা যদি সরাসরি সামনে এসে আপনাদের আন্দোলনের সঙ্গে ওই সময় তারাও এইটাকে দাবি করতেন তাদের আন্দোলন, তাহলে কি আপনাদের আন্দোলন একটু ভিন্ন দিকে যেত কিনা? না, আপনার গণ অভ্যুত্থান ধরুন হচ্ছে কোটা আন্দোলন থেকে গণ অভ্যুত্থান কয় তারিখ থেকে শুরু হয়েছে বলে আপনি মনে করেন? একেবারে শেষ, জুলাইয়ের শেষের দিকে, মার্চে, আগস্টে এসে একেবারে যখন আপনারা এক দফায় গেলেন। যখন হচ্ছে আমরা তো হচ্ছে এক দফায় আমরা মেন্টালি সেদিনই চলে গিয়েছি, সেদিনই ঘোষণা দিয়ে দিয়েছি, যেদিন 9 দফা দিই আমরা, সেটা হচ্ছে 17-18 তারিখের হত্যাকাণ্ডের পরপরই। এমনকি হচ্ছে 18 তারিখের যেদিন হচ্ছে আমাকে পদ্মাতে যাওয়ার জন্য আমাকে বলা হয়েছে, তখন আমাকে ডিবি থেকে ফোনে জিজ্ঞাসা করা হয়েছে যে হচ্ছে এটা শেষ কোথায়, এই যে এতজন মারা গেল, এটা দায়ী কারা নিবে? আমি বলছি শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতে হয় তাহলে শেখ হাসিনা আমাকে মেরে থাকুক, যাতে সে 70 জন মারছে আমাকেও মেরে ফেলুক, তারপর ক্ষমতায় থাকুক, তার আগে আমি শেখ হাসিনার কোনো মন্ত্রীর সাথে বসবো না। আমরা সেদিনই বলে, মানে এই কথার দ্বারাই সেই দিনও আমরা বলে দিয়েছি যে এক দফায় শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবো না, হয় আমার মারবে না, ওই সব ক্ষমতায় থাকবে। এইভাবে আমি যাইনি সেদিন। এই একইভাবে হচ্ছে 24 তারিখ 26 তারিখে বিএনপির বড় বড় নেতাদের দেখেন, কমেন্টস দেখেন, এই আন্দোলনের সাথে বিএনপির সম্পর্ক নাই, এর সম্পর্ক নাই, দলীয়ভাবে ঘোষণা দিচ্ছে। দলীয়ভাবে বলতে পারতো না যে ছাত্রদের হত্যা করা হয়েছে, আমরা এখন থেকে তাদের সাথে আসি, এই ঘোষণা দেওয়ার ছিল না? পরবর্তীতে বলেছে তো, পরবর্তীতে ছিল। আপনি 26 তারিখ পর্যন্ত আন্দোলনের কৌশলটা না বুঝেন, তারা তো সরকার পতনের 17-18 তারিখের পর থেকে সরকার পতন আন্দোলন তো বিএনপি 1 বছর আগে থেকে শুরু করেছে, 1 বছর আগে থেকে শুরু করছে। আচ্ছা, এরপর আচ্ছা, আপনাকে দিব, কিন্তু আমি একটু স্যারের কাছে একটু বিষয় একটু জিজ্ঞেস করি যে বড় ধরনের বেশ কিছু প্রশ্ন আব্দুল হান্নান মাসুদ তুলেছেন, বিশেষ করে যে এই কোনো সংস্কারও হয়তো হবে না সেরকম কাঙ্ক্ষিত মাত্রায়, যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই 24 প্রতারণা করা হচ্ছে, 90-তে 3 জোটের উপর রাখা মানা হয়নি, এখন বিচারও হবে না। স্যার, আপনার কাছে একটু জানতে চাই, আপনার কাছে মনে হয় কাঙ্ক্ষিত মানের এই সংস্কার কি নির্বাচিত সরকার বা বিচার করবে মনে হয় কি? ধন্যবাদ। আসলে বয়সে তরুণ, হ্যাঁ, আমি বোধহয় সবচেয়ে বেশি বৃদ্ধ এখানে। 90-এর গণ অভ্যুত্থানের কথা বলেছি, 68-র গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিলেন তাদের কারোর সাথে কথা বলার সৌভাগ্য হয়েছে। সেই অভিজ্ঞতায় আসলে উনি যে একটা জায়গা থেকে বলেছেন, সেখানে কিন্তু আমারও অনেক ক্ষোভ আছে। যেমন আমরা কিন্তু একটা জিনিস ভুলে গেছি, আন্দোলনটা শুরু হয়েছিল যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদেরকে যে ওই একটি গ্রেড নাই, যে তাদেরকে যে ওই আমাদের যে ওই যে পেনশন স্কিম ছড়িয়ে দিয়েছিল, সেখান থেকে প্রথম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু ঘোষণা দিলেন তারা কোথায় গেলেন, তারা ইসে চলে গেলেন। ঠিক এর একদিন পরে কিন্তু কোটা বিরোধী আন্দোলন শুরু হলো, পরবর্তীতে তারা বৈষম্য বিরোধী আন্দোলনে শুরু হলো। আমরা শুরু থেকেই সমর্থন দিয়েছি শিক্ষকদের এই আন্দোলনে, কিন্তু আমরা
কারো সমর্থন সে সময় পাইনি, কেউ ঘোষণাও দেয়নি, কোনো পক্ষই ঘোষণা দেয়নি। তো আসলে এই কথাটা আমি বললাম এই কারণে যে আসলে অ্যাবসোলুট বোধহয় কোনো কিছুই সঠিক না। যেমন একটু আগে উনি বলেছেন যে জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড, আর একটা শব্দ কিন্তু আছে, জাস্টিস হারিড, জাস্টিস ব্যারিড। হ্যাঁ, এখন আর একটা কথা আছে, সেটা হচ্ছে যে আসলে এখন তো আমরা সকলের ঐক্যমতে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছেন, যেই প্রশ্নটা আপনি করছেন, ইনাদের তো যেইভাবে আমরা সাধারণভাবে যেই কথাগুলো বলি, আমি ওনার সাথে খুব ভিন্নমত পোষণ করব না, অনেক কথার সাথেই আমি একমত। সেই অর্থে ওনাদের তো অনেক কিছু করার কথা ছিল। যেমন শুরুতে আমাদের বাবুল ভাই বলছিলেন, আমি তখন একটু মনে করছিলাম যে আমাদের যে জাতীয় নির্বাচন আগে নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে, আসলে কথাগুলো কিরকম, যেমন আমার তখনই মনে পড়েছে যে বেসিক ডেমোক্রেসির কথা, আমাদের মনে আছে কিনা জানি না, পড়েছি আমরা, এগুলোও কিন্তু আবার অনেক বিষয় চলে আসে ইসের হিসাবে। সো আপনি আসলে কোন দিক থেকে দেখছেন, যেটা আমি একদম শুরুতে বলেছিলাম যে আসলে আমাদের কিন্তু বোধহয় একটু, আমার মনে হয় যে ফিরে তাকানোর প্রয়োজন আছে, ঐক্যর প্রয়োজন আছে, যে আমাদের আসলে ন্যূনতম যেই ইস্যুগুলোতে আমরা একমত, সেই ইস্যুগুলোকে ধরে যদি আমরা দেশের জন্য কাজ করি, তাহলে একদিনে কোনো পরিবর্তন সম্ভব না, 3 মাসে কোনো পরিবর্তন সম্ভব না, 3 বছর 5 বছরে সম্ভব না। ওনার সাথে একমত হয়েও আমি তারপরেও বলবো, আমার দেখা, আমি হয়তো ভুল হতে পারি, এই বাংলাদেশের সম্ভবত সবচেয়ে ভালো রাজনৈতিক সরকার ছিল 91-95, ত্রুটি সহ, বিশেষ করে যদি 91-94 ধরা হয়। যাই হোক, এই বিষয়ে হয়তো দীর্ঘ আলাপ করতে গেলে অনেক কিছু হয়ে যাবে, হ্যাঁ, বা অনেক সময় লেগে যাবে, সেদিকে আমি যাচ্ছি না। তারপরে কিন্তু আমরা, বা তার আগেও আমরা কিন্তু আসলে বিষয়গুলোকে অনেকভাবেই ধরে রাখতে পারি নাই বিভিন্ন কারণে। তো সেই আলোচনা সমালোচনা তো অবশ্যই থাকবে, এটা সুস্থ গণতন্ত্রের জন্যই প্রয়োজন, হ্যাঁ, তাতেই নয়। কিন্তু বিচারের কথা বলি, যে যেমন আমার মনে হয় কিছু প্রতীকী বিচার তো এর মধ্যে হয়ে যাওয়া উচিত ছিল। এই দায়টা আমরা যারা রাস্তায় ছিলাম, যেমন আমি ব্যক্তিগতভাবে বলবো, হয়তো অনেকেই ছিলেন, আমি কিন্তু আমার স্ত্রী এবং একমাত্র পুত্র নিয়ে রাস্তায় ছিলাম। আমার ছেলের কানের কাছ দিয়ে গুলি যে লেগে শ্রাবণ গাজী কিন্তু নিহত হয়েছে, আমার ছেলেও মারা যেত, আমরা কিন্তু রাস্তায়। আমি যেই জায়গায় ছিলাম, আমরা 6 জন শিক্ষক ওই দিন যে সাভার থেকে আমরা রওনা দিয়েছিলাম 5 তারিখে, আমার পায়ের কাছে কিন্তু এসে বুলেট পড়েছে, ঠিক আছে। আমরা কিন্তু ছাত্রদেরকে ওই সময় পিছনে রেখেছিলাম, হ্যাঁ, বৈষম্য বিরোধী ছাত্রের যারা ছিলেন তাদেরকে জিজ্ঞেস করলে জাহাঙ্গীরনগরে জানা যাবে। তো আসলে যেমন তারপরে আমরা কি দেখেছি, বিএনপি কিন্তু ক্ষমতায় আসেনি, ক্ষমতায় কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। আমি যদি খুব বড় না করেও দেখি, আমি দেখব যে কারোর সাথে কারো সম্পর্ক থাকার কারণে এই যেই কথাটা যেই সমালোচনাটা হচ্ছে, এটা কিন্তু এখনো হয়েছে। কেউ কাউরির পিতার শিক্ষক ছিলেন, কেউ কাউরির ভাই, কাউরির বন্ধু ছিলেন, সেই হিসাবে বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রভিসি, ট্রেজারার হয়েছেন। কিন্তু এটা আমি আমার বিশ্ববিদ্যালয় থেকে বললাম, এটা সমালোচনা না, ওনাদের যোগ্যতা আছে, ওনারা হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে সবচেয়ে যোগ্য মনে করেছেন, সেজন্য তাদেরকে দিয়েছেন। আমি এই কথাটা বললাম এই কারণে যে আসলে আমরা যত বিভেদের দিকে যাব, দেশের জন্য তত অমঙ্গল হবে। আমরা ফ্যাসিস্ট হতে চাই না, আমরা নিজেদের যে সমালোচনাগুলো আছে সেগুলোকে নেওয়ার চেষ্টা করি, এবং আমরা মোটামুটি যতটুকু আমাদের মধ্যে একটা ঐক্যমত আছে, সেই ঐক্যমত ধরে রেখে জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করি, এটা সবার কাছেই আমাদের একটা চাওয়া। ওকে, আমরা একটু শহীদ ইসলাম বাবুল ভাই, আপনি বলতে চাচ্ছিলেন, যদিও আমি প্রসঙ্গটা পরিবর্তন করতে চাচ্ছিলাম, তবে এই ইস্যুটা শেষ করেন, তারপর আমরা বলি। আমাদের এই ছোট ভাই, হ্যাঁ, আবেগ, ইমোশন, এটাকে আমি রেসপেক্ট করি, বাট বাস্তবতা অন্য ব্যাপার। হ্যাঁ, তাদের ভূমিকা আছে, এটা আমরা কখনোই অস্বীকার করি না আমাদের দলে, কিন্তু তাদের মধ্যে একটা টেন্ডেন্সি দেখছি, রাজনৈতিক দলকে তুচ্ছ তাচ্ছিল্য করার একটা প্রবণতা। যেই রাজনৈতিক দল দীর্ঘ 17 বছর কত মানুষ গুম হয়েছে আপনি বলেন, এই বিপ্লব কি গাছে ধরছে জুলাই মাসে আর আগস্টে এসে পড়ে গেল আর বক্ষণ করে ফেললেন? আপনারা ডাকলেন, আপনার পিছনে এত মানুষ আসলো, এখন ডাকেন না, কত লক্ষ লোক আপনার পিছনে আসে, এত যে কথা বলেন তিক্ততা তৈরি করার মতো, এটা তো কোনো প্রয়োজন নাই। আপনি জাতির শ্রেষ্ঠ সন্তান, আপনাকে আমি মাথার উপরে রাখবো, কেন রাখবো না? সেই রেসপেক্ট আপনি ছাত্র দলের কি কোথায় বললেন যে কি দলীয় পরিচয় দিয়েছে? আমার দলের আপনারা যখন বলেন তখন আবু সাইদের কথা বলেন, মুগ্ধের কথা বলেন, মাঝখান থেকে অসীমের কথা বলেন না, এটাও তো আপনাদের সংকীর্ণতা।
কেউ যদি প্রশ্ন করে করতে তো পারে, কেন করবে না? আমার এত কর্মী শহীদ হলো, তা আমি বলবো না আমার কর্মী? আমরা নিজেরা রাতের পর রাতে আন্দোলনকে কেন্দ্র করে ঘুমাই নাই। শহীদদের ভিতরে ফজরের ভাগ পর করাটা ঠিক ঘুমিয়েছি। হচ্ছে কিনা? কখনো হ্যাঁ কি শহীদদের ভিতরে ভাগ করাটা যেটা না, না, আমাদের সেটাই তো বলছি। ওনরা বলে যে বিএনপির কোনো অবদান নাই, বিএনপির কোনো, আরে ভাই আপনারা তো ডিবি অফিসে নিয়ে ভাত খাওয়াইছে, আদর যত্ন করে ছবি সেশন করতে, সেখানে আপনি আন্দোলন প্রত্যাহার করছেন। এই প্রশ্ন যদি কেউ করে, আর আমার নেতাদেরকে নিয়ে পিটে পিটে হাড়গোড় ভেঙে ফেলছে, আপনারে গ্রেপ্তার করার আগে আমার 10,000 গ্রেপ্তার করা হয়ে গেছে সারা বাংলাদেশে। আমরা নিজেরা কৌশলগত কারণে আমরা বলিনি হাসিনের পতন আমরা চাইনি। আমার আগে কে চেয়েছে? আমার চাইতে বেশি ক্ষতিগ্রস্ত কে? আপনি বলেন যে আমরা নাকি হাসিনের পতনের জন্য নামি নেই, এটা একটা কৌশল ছিল। আপনি যেমন শুরু করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোটার কথা বলে, আপনি হাসিনের পতনের কথা বলে শুরু করেছিলেন, তাহলে খুব মানুষ বলবে যে আপনি তো হাসিনার পতন চান নাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শুরু করেছে, আবাল বৃদ্ধ বনিতা আসছে। কেন আসছে? যে একটা প্ল্যাটফর্ম, নিরপেক্ষ রাজনৈতিক প্ল্যাটফর্ম হইলে সরকার যে আচরণ করে নিরপেক্ষ প্ল্যাটফর্মের প্রতি সে আচরণ করতে পারে না। জাতীয় আন্তর্জাতিক মিডিয়া থাকে, হ্যাঁ, মতামত থাকে, সুদীজনের প্রেক্ষাপট এবার তার থাকে, চাইতে সেই জঘন্য কারণে আচরণ করেছে। সেই কারণে সে আচরণ করতে পারে না। তো আপনি আপনার শুধুমাত্র আপনারই এবার যে charisma- আচরণটা করছে সেটা রাজনৈতিক দলের সাথেও হ্যাঁ, 16 বছর এই আচরণ করে নাই। এই শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানে যে আচরণ করেছে, 16 বছর রাজনৈতিক দলের সাথে এই আচরণ করে নাই। হ্যাঁ করেছে। যখন আন্দোলনটা একটা গণবিস্ফোরণে আকার ধারণ সবার আন্দোলন হ্যাঁ, হয়ে গেছে। সবার আন্দোলন হয়ে গেছে, তখন এটা 17 হয়েছে। তারিখ 18 এখন তারিখ আপনি সবার যদি আন্দোলন সেটা করা হাসিনার হচ্ছে না। পতনের কথা না কয়ে 17 আপনার পতন, আপনার কোনো ইসের কথা বলতেন, তাহলে নিশ্চয়ই মানুষ আসতো না। টার্গেট তো হাসিনা। এই আন্দোলন আমাদের বক্তব্য হলো কি, আমরা 17 বছর হাসিনাকে ধাক্কায় 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 খাদের কেটে আনছি। তারপরে আপনি আমি সবাই মিলে যখন ধাক্কা দিচ্ছি তখন হাসিনা খাদের মধ্যে পড়েছে। আপনি আমাকে ছাড়া পারতেন না, আবার আপনাকে ছাড়াও আমি পারতাম না, এটা তো ভাইস বার্তা। এখন আমি আপনাকে ছোট করব আর আপনি আমার অবদানকে ছোট করবেন, এটা তো কাম্য হতে পারে না। বলা হচ্ছে না এটাই হলো 95% বিএনপির অবদান বলা হচ্ছে না, না। 95% বিএনপির অবদান কেউ বলতে আমরা বিএনপির বলি। দুদু ভাই বলেছে। আপনি যখন বলেন আপনার একার অবদান, তখন আমরা এই একার কথা অবদান তো বলি না হ্যাঁ, আপনি কখনো। বলেন। আমরা আপনাদের কখনো এই বলি না। অহমিকা, এই অহংকার, এটা আমরা কিন্তু কখনো বলি বিভক্তির না, কারণ হয়ে একার যাচ্ছে। অবদান কখনো এটা বলি না। বিভক্তির কারণ হয়ে যাচ্ছে বাংলাদেশে। কৌশলগত একটা ব্যাপার ছিল। আপনারা তো আন্দোলন ডিবি অফিসে যাই স্টেটমেন্ট দিয়েছেন, আপনারা আলোচনা করবেন, এইটা করবেন, ওইটা করবেন। বিএনপির কোনো নেতাকর্মী এই স্টেটমেন্ট দেয় নাই। বিএনপির অসংখ্য নেতাকর্মী, হাজার হাজার, আমরা নিজেরা মাঠে ছিলাম, আমরা এবং ঝুঁকি নিয়ে মাঠে ছিলাম, আমরা লেখালেখি করেছি, এবং আমাদের আন্দোলন একদিনে দীর্ঘদিনের আমরা আন্দোলন। এই আন্দোলন ব্যর্থ হলে তাদের যেমন ফাঁসি হইতো, আমাদেরও ফাঁসি হইতো। আমরা এক একজন 128টা মামলা আমার নিজের রাজনৈতিক কারণে, ব্যক্তিগত কোনো কারণে না। সেজন্য আপনি যখন আমার অবদানটাকে হেয় করেন, তুচ্ছ করেন, আর ভোট চাই মনে হয় যে ঠিক আছে, উনি বলছেন ভোট না চান তাহলে দেন, যুগের পর যুগ। আমার কথা শোনেন, ভোট, উনি বলছে ভোট গণতন্ত্র না। আচ্ছা ভোট ছাড়া গণতন্ত্র কেমনে হয়? আপনি বলেন তো আমাকে। ভোট ছাড়া গণতন্ত্রের গ হয়? ভোট একমাত্র গণতন্ত্র না, এটা আমরাও জানি। মানেই But নির্বাচন না, গণতন্ত্রের সেটা সূচনা হলো ভোট। ভোট ছাড়া যেটা, সেটা হলো স্বেচ্ছাতন্ত্র। সেটাই হলো স্বেচ্ছাতন্ত্র। আপনি জনগণ, বিএনপি বলেছে যে আমি রাতের বেলায় ভোট করে ক্ষমতায় যাইতে চাই, আমি আপনার ভোট চাই। আপনিও আসেন ভাই, রাজনীতি করেন, শূন্যতা আছে, ইয়ং ম্যান, তরুণ, তরতাজা, এই আপনাদের এত অবদান, জাতি আপনাকে কেন গ্রহণ করবে না? আপনারা ভয় পাবেন কেন? আপনারাও ভোট করেন, আপনারাও রাজনৈতিক দল তৈরি করেন, এত ধূম্রজালের তো কোনো প্রয়োজন নাই রে ভাই। বাবুল ভাই আপনাকে একটা আর আমি এটাও বলি নাই, শোনেন, আমরা ভোটের জন্য বিয়ে পাগলা বুড়োর মতো আচরণ করছি না। আমরা বলছি আলোচনা হবে। জুলাই আগস্টে বলা হয়েছে দরকার লাগলে 1 মাস পিছাবে, এমন তো কোনো পার্থক্য না। আপনি আমাদেরকে দেশদ্রোহী, গণতন্ত্র বিরোধী, এই সেই ধান্দাবাজি, ইন্ডিয়ার দালাল এইসব বলতেছেন। এগুলা অনৈক্যের একটা বার্তা নো বলছেন আপনি। না, এগুলা অনৈক্য আপনারা তৈরি করছেন, আপনারা তৈরি করছেন। আচ্ছা ভাই, আমি আপনার কাছে এই বিষয়টা, বাবুল ভাই, অনৈক্যের এই জায়গা থেকে বিএনপিও দায় এড়াইতে পারে কিনা, কেন প্রশ্নটা করলাম, যে বিএনপি দলীয় একজন নেতা, সম্ভবত তিনি একসময় ছাত্রলীগের সভাপতি ছিলেন, ফজলুর রহমান বা এরকম নাম, তিনি বলেছেন যে 90 থেকে 95% এই আন্দোলনে ছিল বিএনপির লোকজন। এটা ওনার তাহলে ব্যক্তিগত, না, এরকম ব্যক্তিগত মতগুলো দুই পাশ থেকেই কি অনৈক্যের দানা বাঁধছে কিনা? হতে পারে, হতে পারে। আমাদেরও কারো কারো দায়িত্বহীন বক্তব্য থাকতে পারে, তাদেরও দায়িত্বহীন বক্তব্য আছে পরিষ্কারভাবে। হ্যাঁ, এরকম, সেই জন্য সকলেরই উচিত দায়িত্বশীল কথা বলা, দায়িত্বশীল আচরণ করার। কারণ আমরা এখনো সংখ্যামুক্ত না। একটা শোনেন, অর্জন করা সহজ, একটা স্বাধীনতা বলেন, আমরা একদম একটা শেষ দিকে সংগ্রাম চলে বলেন, আসছি। কিন্তু সেটা ধরে রাখা অনেক কঠিন। আবেগ আর বাস্তবতা সম্পূর্ণ আলাদা ব্যাপার। আমরা যেটা আশা করেছিলাম হাসিনের পতনের পরে আমরা দুধ আর মধুর নহরে সাঁতরাবো, বাস্তবতা তো সেটা না। সেটা না। ঠিক আছে, একমত। আমরা একটু আব্দুল হান্নান মাসুদ, আপনার কাছে শেষবারের মতো যাচ্ছি। সেটি হচ্ছে যে একটা বড় প্রশ্ন ছিল, প্রশ্নটি ছোট করেই বলি, যে জুলাই যে প্রোক্লামেশন যেটা আপনারা তৈরি করার কথা বলেছিলেন, পরবর্তীতে এটি সরকারের পক্ষ থেকেই করার ঘোষণা দেওয়া হয়েছে। আজকে সেটি নিয়ে উপদেষ্টা মাহফুজ আলম তিনি ব্রিফিং করেছেন এবং বলেছেন যে
খসড়া প্রস্তুত আছে, বৃহস্পতিবার সব রাজনৈতিক দল এবং অংশীজনের সাথে সর্বদলীয় বৈঠক করবে অন্তর্বর্তীকালীন সরকার, তারপরে ঘোষণাপত্র চূড়ান্ত হবে এবং ঘোষণাপত্র ধরেই সরকার একটি আইনি দলিল প্রস্তুত করবে। এখন আজকে ছিল শেষ দিন, অর্থাৎ আপনাদের ডিক্লারেশন অনুযায়ী 15 তারিখের ভিতরে এটি ঘোষণা করার কথা। এখন শেষ পর্যন্ত আমি প্রশ্নটি এই কারণে করছি যে বিএনপি মহাসচিব দুদিন আগে একটি সাক্ষাৎকারে বলেছেন যে এই মুহূর্তে তারা এই জুলাই প্রোক্লামেশনের খুব বেশি প্রয়োজনীয়তা দেখছেন না, এবং ওই সময় হইলে হয়তো ভিন্ন কথা, আর এটিকে যেহেতু বিপ্লবও না সে কারণেই হয়তো তারা এটার পক্ষে না। কিন্তু আবার মাহফুজ আলম আজকে বললেন যে না, সবার ভিত্তিতে ঐক্যমতের ভিত্তিতে আসলে সম্ভব হবে কিনা। না, বিএনপি জুলাই প্রক্লেমেশনের বাস্তবতা দেখতেছে না এই মুহূর্তে। বিএনপি এই মুহূর্তে দ্রুত বিচারেরও বাস্তবতা দেখতেছে না। বিএনপি এই মুহূর্তে শুধুমাত্র একটা জিনিসই দেখতেছে যে দ্রুত নির্বাচনের বাস্তবতা, এছাড়া আর কোনো বাস্তবতাই দেখতেছে না। এটাই হলো বাস্তবতা। আর হচ্ছে সাইদ ওয়াসিম মুগ্ধ, আমরা নিয়মিতই স্লোগান দিচ্ছি, ওয়াসিমকে স্বীকৃতি দিচ্ছি, কিন্তু বিএনপি তার দলের প্রধান শহীদ হিসেবে ওয়াসিমের নামে একটা ফাউন্ডেশনও করে নাই। ওয়াসিমের পরিবারের কাছে বিএনপির সেন্ট্রাল মহাসচিব সহ গিয়েছে। আপনারা কিছু করছেন তার জন্য? আমরা গিয়েছি, আমাদের সার্জিস ভাই গিয়েছে, হাসনাত ভাই গিয়েছে, আমাদের প্রথম সারি সবাই গিয়েছে, কথা বলেছে। বাস্তবতা হচ্ছে রাজনীতির জন্য এটাকে ব্যবহার করে। আমরা স্লোগানে ওয়াসিমকে আমরা ধারণ করছি। এখানে মানে হচ্ছে শুধু বিভাজনের জন্য বলেন যে বিভাজনটা কারা করছে। আজকে যদি হচ্ছে বিচার নিয়ে তাড়াহুড়ো করা যাবে না, বিচার হবে, জাস্টিস মানে ডিলের কথা না বললে আজকে জাস্টিস নিয়ে কোনো কথাই হতো না। আজকে যদি হচ্ছে জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন না বলে বিএনপি দুঃখ যে হচ্ছে এখনো তো আহতদের সুচিকিৎসা হচ্ছে না, সেটা নিয়ে বিএনপি কর্মসূচি দুঃখ আমরাও যোগ দিব। বিএনপি শহীদদের শহীদ পরিবার পুনর্বাসনের জন্য কর্মসূচি দুঃখ, যেটা নিয়ে আমরাও চিন্তিত। আমাদের যে দফাগুলো আছে সেখানে আমরা বলছি আমরাও একসাথে যুক্ত হব। বিএনপি বিচারের জন্য, দ্রুত ন্যায় বিচারের জন্য বিএনপিও কর্মসূচি আমরাও যোগ দিব। আমরা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানকে যতটা স্মরণীয় করে রাখতে চাচ্ছি, ততটাই হচ্ছে এটাকে কিভাবে হচ্ছে গুরুত্বহীন করে তোলা যায় তাতে লাভ কি? সেই দিকে হচ্ছে, কারণ এটাই রাজনীতি। কারণ এই গণঅভ্যুত্থানের ব্যানারটা বিএনপির ব্যানার না। যদি এটা বিএনপির ব্যানার হতো তাহলে আজকে আমাদের চাইতে ওনারাই বেশি হইতো। আমরা জুলাইয়ের প্রক্লেমেশন আমরা শুধু আমাদের জন্য চাচ্ছি না, আমরা বলতেছি এখানে কারা কারা এই জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে ছিল, কারা বিরুদ্ধে ছিল, এটা দলিল হিসাবে থাকা দরকার দেশের জন্য, যাতে জাতীয় পার্টি এখন মাঝে মধ্যে বলতেছে তারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে ছিল, এটা যেন না বলতে পারে, যাতে বিএনপিকে ভবিষ্যতে কেউ জুলাই গণঅভ্যুত্থানের বিরোধী বলতে না পারে। কারণ ইতিহাস তো বারবার বিকৃতি হয়, সেখানে চাচ্ছে না। কারণ এই জুলাই গণঅভ্যুত্থান আজকে হচ্ছে, আমি বলি এই যে সরকারি হিসাবে দেখা যাচ্ছে 700-800 জনের শহীদের হিসাব, সরকার এখন আমার 2000 শহীদের তালিকাই করতে পারে না। আমি সেটা নিয়ে কর্মসূচি চাচ্ছি, আমি সেটা নিয়ে আমরাও কর্মসূচি তৈরি করতেছি, দিতে চাচ্ছি, সেটা নিয়ে আমরা বিএনপিকেও পাশে চাই। কিন্তু এই যে 700 না শহীদ, এই যে এক দলের পর আরেক দল ক্ষমতায় আস্তে আস্তে এই শহীদের সংখ্যা হচ্ছে হইতে হইতে দেখবেন যে বললো 30 জন, 70 জন, 80 জন এরকম বানাইয়া ফেলবে, ইতিহাস বিকৃতি করতে হতো। আমরা এটাকে ভয় পাচ্ছি। এটার একটা গভর্নমেন্ট স্বীকৃতি দরকার। বিএনপি আসলে কি চাই সেটা আমাদের কাছে স্পষ্ট না। আমরা আজকে তরুণ প্রজন্মের সাথে, আমাদের এই প্রজন্মটার সাথে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে কেন এত বেশি বিরোধিতার মুখে পড়তে হচ্ছে? ছাত্রদল দীর্ঘ সময় ধরে রাজনীতি করে আসছে, দীর্ঘ সময় ধরে ফ্যাসিস্ট বিরুদ্ধে আন্দোলন করে আসছে। এখন মাথায় তুলে রাখার কথা সকল শিক্ষার্থীরা মিলে, জাহাঙ্গীরনগরে মাথায় তুলে রাখার কথা হচ্ছে সেটা। কারণ আপনার দলীয় ব্যানারকে ব্যবহার করে তাদেরকে শিক্ষার্থীদের থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে বারবার। আমরা চাচ্ছি হচ্ছে শিক্ষার্থীদের, কিন্তু এই যে তরুণ প্রজন্ম, এই তরুণ প্রজন্মটাকে মাথায় তুলে রাখছে আর ছাত্রদলকে যে পায়ের তলে রাখছে, এর ব্যারোমিটারটা কি মাপপার? আপনি যে বলে দিলেন ধারণ করুন, আমরা বলতেছি এটা, এই ধারণটা আসলে করতে চাচ্ছে না। আমরা যেটা বলি, আমরা বললে হয়তো আমরা বলি যে হচ্ছে নির্বাচন নিয়ে তাড়াহুড়া নেই, আপনারা একটু সংস্কারের মধ্যে দিয়ে আলাপ আলোচনা, আমরা তো বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করতে চাই, সেরকম আমাদের কাছে আলাপ আলোচনার মধ্যে মানে দেয় না, সাড়া পাই না আমরা, দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রেই। তো হচ্ছে আলাপ আলোচনা, আপনারা বড় দল হিসেবে আপনারা কিছু আলোচনা তৈরি করুন যে এই বিষয় নিয়ে সবাই আসো, তোমরা তরুণরা আমরাও যাই, আপনারা আমাদেরকে একদিন ডাকেন না যে আমরা এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে কথা বলতে চাচ্ছি, আসো। ডাকছে আমাদেরকে একদিনও? কিন্তু হচ্ছে যখন হচ্ছে ওনারা হুটহাট একটা কথা বলেন, আমরা তো একসাথে গণঅভ্যুত্থানে তো ওনাদের কর্মী সমর্থকরা আমাদের সাথে সঙ্গ দিয়েছেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন, আইনজীবীরা পাশে দাঁড়িয়েছেন না, আমরা তো একসাথে চলতে চাচ্ছি। আমরা যেমন ওনাদেরকে ডাকি, ওনাদের কাছে যাই, ধারা আমরা কয়েকবার গিয়েছি। অনেক ক্ষেত্রে এখন আমরা যাইতে চাইলেও আমাদেরকে মানে অনেক ক্ষেত্রে হয়তো সময়ও দিতে চাচ্ছে না, মানে অনীহা প্রকাশ করছে। কিন্তু আমাদেরকে আপনারা ডাকেন যে নির্বাচন নিয়ে আসো, আমরা সবাই মিলে বসি, নির্বাচনটা কত সময়ের মধ্যে হতে পারে, এই ব্যাপারটাও কথা হতে পারে। ওকে, একসাথে অস্বীকার করে মানে আমাদেরকে অস্বীকার করে শুধুমাত্র সবকিছু রাজনৈতিক দলে যেটা চাচ্ছে সেইভাবেই হয়ে যাবে, এরকম করতে থাকলে তো এরকম দূরত্বটাই তরুণ প্রজন্মের যে দূরত্বটাই
তো ওটা দিন দিন বাড়তে থাকবে। অনেক ধন্যবাদ। এই দূরত্বের জায়গা থেকে মাহফুজ সাত্তার স্যার আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে আসলে দিন দিন এরকম ক্রেডিটের রাজনীতির কারণে যে আমাদের শহীদরা তো আমাদের এরকম কিংবা এই আন্দোলনের লিড দিয়েছি আমরা বা সবচেয়ে বড় স্টেক আমরা, সেগুলো নিয়ে অনেকের জায়গা তৈরি হচ্ছে কিনা। আর সাথে একেবারে প্রশ্ন বড় কিন্তু উত্তর স্যার একদম সংক্ষেপে যাব। সাথে আমরা দেখেছি যে জাকসু নির্বাচনকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বেশ এগিয়ে গেছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রধান উপদেষ্টার সঙ্গেও দেখা করেছে। সেখানেও কি এরকম আছে যে কোনো দল জাকসু চায়, কোনো দল জাকসু চায় না, অথবা এই বিভেদের দেয়াল আমরা সংকীর্ণ করতে পারি কিভাবে, সবাই এক প্ল্যাটফর্মে আসতে পারি কিভাবে? আসলে তো ঐক্যের কোনো বিকল্প নাই। আর এই যে দাবি বা যেই মানে পরস্পরের বিরুদ্ধে আমরা যারা অভিযোগ তুলছি বা মনে করছি, আমি মনে করি যে এই ধরনের আবৃত্তের মধ্যে থেকেই আসলে ফ্যাসিজমের জন্ম হয়। তো আমরা তো আসলে ফ্যাসিজমকেই সরিয়েছি, প্রথম কথা হচ্ছে এটা। আর জাকসু নির্বাচনটা আসলে এইভাবে ঠিক খুব সংক্ষেপে মন্তব্য করা খুব মুশকিল, এই কারণে কারণ এর সাথে অনেক কিছু জড়িত আছে। এটা স্পষ্ট, সবাই আসবে আশাবাদী কিনা এটা বলে শেষ স্পষ্ট করেন। বোঝা যাচ্ছে যে হয়তো এই বিষয়ে সকলের একই ধরনের ঐক্য নাই জাকসুর বিষয়ে। আর সেই বিষয়টা আসলে মানে পরের প্রসঙ্গ, কারণ আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আরও কিছু বিষয় রয়ে গেছে, সেখানেও হয়তো কিছু বিষয় সামনে হতে পারে, সেটা ভিন্ন প্রসঙ্গ। তবে আমি এইটুকু দেখতে পাচ্ছি যে আসলে জাকসু নির্বাচন করতে গেলে মানে 33 বছর পরে হচ্ছে শুধু তাই না, আমি অত্যন্ত অবাক হয়েছি, এটা আমাকে বলতেই হচ্ছে। জাকসু নির্বাচন অথবা হল সংসদ নির্বাচন করার জন্য যে আইনি কাঠামো আছে তা শুধু যে অপর্যাপ্ত তাই নয়, এখানে অনেক ধরনের সাংঘর্ষিক বিষয় আছে। সেইগুলোকে দূর করে একটা গ্রহণযোগ্য বলতে যে ওই অর্থে যে আইনের চোখে যে যাতে পরবর্তীতে কেউ এগুলোকে চ্যালেঞ্জ করতে না পারে, এটা আসলে একটা বড় চ্যালেঞ্জ। অনেক 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 ধন্যবাদ জনাব মাফরুজ সাত্তার, শহীদুল ইসলাম বাবুল এবং আব্দুল হান্নান মাসুদ, আপনাদের তিনজনকে, এবং সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ কষ্ট করে আমাদের সাথে থেকে অনুষ্ঠান দেখার জন্য। শেষ করার আগে শুধু এতটুকু বলবো যে আমাদের ভেতরে যেমন আলোচনার ভিতরে আমাদের তর্ক ছিল, বিভিন্ন বিষয়ে দ্বিমত হবে, অনেক কিছু থাকবে, কিন্তু ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে বিভেদের দেয়াল যেমন ভুলতে হবে, ঠিক তেমনি যে কোনো যেটি সার্বজনীন আন্দোলন, যেটি সার্বজনীন গণ অভ্যুত্থান, সেটির ক্রেডিটের রাজনীতি না, বরং সেই জন আকাঙ্ক্ষার প্রতিফলন হবে আগামী দিনের বাংলাদেশে, আগামী দিনের নির্বাচনে টেকসই হবে দেশের গণতন্ত্র, উন্নত সমৃদ্ধের পথে হাঁটবে বাংলাদেশ। সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।